কেমন আছো ছাত্ররা? আমি সৌমিত্র রায়। আজকে আমরা পঞ্চম শ্রেণীর জন্য পরিবেশের তৃতীয় পাঠটি নিয়ে এসেছি। পাঠের নাম অসমের সংস্কৃতি। তো অসমের সংস্কৃতি পাঠটা আমরা দুই ভাগে পড়ব। প্রথমে আমরা দেখব যে পাঠের বিষয়বস্তু কি বলছে, পাঠের ভিতর কি কি লেখা আছে তা পড়ব, আর তারপরে আমরা পাঠের প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ব। আমি যেগুলো পড়ে যাব তোমরা সেগুলো জিনিস তোমাদের বইয়ের সাথে দেখে দেখে পড়বে, আর যেগুলো আমি উত্তর লিখে দেব সেইগুলো তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। যখনই অসুবিধা হবে তোমরা ভিডিওটাকে থামিয়ে পজ করে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো আমরা শুরু করছি আমাদের পরিবেশ পাঠের তৃতীয় যেটা পাঠ আছে। এই যে তৃতীয় পাঠ, এইটা অসমের সংস্কৃতি 17 নম্বর পৃষ্ঠা থেকে 22 নম্বর পৃষ্ঠায় আমরা শুরু করছি। প্রথমে আমাদের কি দেওয়া আছে এখানে? অসমের সংস্কৃতি। আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য আছে। 28টি রাজ্যের সাথে 8টা ইউনিয়ন টেরিটরি আছে। ঠিক আছে? তো এটা আমাদের ভারতবর্ষ, দেখতে পাচ্ছ এখানে আমাদের ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্য আছে। 2021 সালে 28টি রাজ্য, তার সাথে ছোট ছোট ইউনিয়ন টেরিটরিগুলো, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে। তো এই সব রাজ্যের মধ্যে বিভিন্ন নামের রঙের এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের যে রাজ্যটা, আমাদের রাজ্যের নাম হলো গিয়ে আসাম। তো আসামটা কোন জায়গায় আছে? আসামটা আছে উত্তর পূর্বাঞ্চলের। এই যে ঠিক এই জায়গাটা, এই যে সবুজ রঙের জায়গাটা দেখছো, এটা হলো গিয়ে আসাম। আর বাকি যে রাজ্যগুলো আছে সেটা হলো গিয়ে উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলো। তো আজকে আমরা এই আসাম বা অসম রাজ্য নিয়ে আমরা পড়বো, এই অসম রাজ্যের সংস্কৃতি কি আছে কি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের আসামের মানচিত্রটি। এই আসামের মানচিত্র পুরো দেওয়া আছে এখানে। এই জায়গাতে আমাদের যে জেলা আছে, কাছাড় জেলা এখানে দেওয়া আছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি একদম নিচের দিকে থাকে, আর বাকি যে জেলাগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আমাদের জেলা আছে 33টি জেলা আছে। তো এইটা হলো গিয়ে আমাদের আসামের মানচিত্র। আর এই এক একটি জেলায় অনেক রকমের লোক থাকে, অনেক ভাষার লোক থাকে। তো সেই সব লোকের বিষয়ে আমরা আজকে আমাদের পাঠে পড়ব। তো আমরা এখানে আমাদের পাঠ শুরু করছি। এখানে দেখো প্রথমে কি লেখা আছে? প্রথমে লেখা আছে যে আমাদের অসম রাজ্যে বিভিন্ন জাতি উপজাতির মিলনভূমি। এখানে বসবাসকারী জাতিসমূহের সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের জনগোষ্ঠী আছে আমাদের রাজ্যের মধ্যে। এখানে তোমরা তো ছবি দেখতে পারবে, বিভিন্ন জনগোষ্ঠীর যে অনুষ্ঠানগুলো আছে, যে নাচ গান, ওদের সংস্কৃতি সবগুলো এখানে ছবি দেওয়া আছে। তো এখানে কি বলেছে যে জনগোষ্ঠীর মধ্যে বড়ো, কছাড়ি, দেউড়ি, তিওয়া, গারো, ডিমাসা, মিসিং এবং রাভা ইত্যাদি প্রধানত উল্লেখযোগ্য। এইসব জনগোষ্ঠীর মধ্যে এই যে কয়েকটি জনগোষ্ঠী, ওরা উল্লেখযোগ্য। তাছাড়াও অন্য আরো জনগোষ্ঠী আছে। তারপর কি বলেছে, এছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দি, বাংলা, নেপালি ইত্যাদি ভাষাভাষীর লোকও অসমের বাসিন্দা। তাছাড়াও শুধু অসমে যে আসামিজ ভাষায় কথা বলে লোকরা আছে এরকম না, আমাদের বাংলা, হিন্দি, নেপালি এবং অন্যান্য ভাষায় যারা কথা বলে সেই রকম লোকও আমাদের রাজ্যের মধ্যে আছে। অসমে বসবাসকারী জাতীয় জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, নিজস্ব সাহিত্য আছে, ওদের সাজ পোশাক অন্যরকম। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পারবে ওদের যে এক এক রকমের ড্রেস আছে, সবকিছু কি থাকে, আলাদা আলাদা থাকে। তো সব মিলে কি হয়, আমাদের রাজ্যের মধ্যে আমরা অনেক জাতি উপজাতি মিলে আমাদের অসমের সংস্কৃতিটা কি হয়েছে, তৈরি হয়েছে। তো এই বিষয়গুলো তোমরা এখানে পাঠটা যখন পড়বে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? এখানে কি দিয়েছে, নদীর জল যেভাবে সাগরে গিয়ে মিশে, ঠিক সেইভাবেই এইসব সংস্কৃতির ভিত্তিতেই আমাদের বৃহৎ সংস্কৃতি গড়ে উঠেছে। তাই সংস্কৃতি বলতে সম্মিলিত এক সংস্কৃতির কথা বোঝা যায়। তো কি বলেছে, নদীর জল যেভাবে গিয়ে সাগরে গিয়ে মিলে, বিভিন্ন নদীর জল যেভাবে সাগরে গিয়ে মিলে, সেইভাবেই আমাদের যে অসমের সংস্কৃতি যখন আমরা বলবো তখন কি বোঝা যায়, যে এই যে বিভিন্ন জনগোষ্ঠী আছে, বড়ো, কাছাড়ি, দেউড়ি, গারো, মিসিং, বা বিভিন্ন ভাষার লোক আছে, বাংলা, হিন্দি, নেপালি, এদের সবাই সংস্কৃতি মিলে আমাদের অসমের সংস্কৃতিটা হয়েছে। এখন এখানে তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছে।
তোমাদের নিজ নিজ অঞ্চলে কোন জনগোষ্ঠীর লোক বাস করেন সেটা তোমরা লিখবে। তোমাদের গ্রামে বা গ্রামের আশেপাশে তোমাদের অঞ্চলে কোন কোন জনগোষ্ঠীর লোক বাস করে, বড়ো, কাছাড়ি, দেউরি এইসব জনগোষ্ঠী আছে, বা বিভিন্ন ভাষার লোক, যেরকম বাংলা ভাষার লোক থাকতে পারে, হিন্দি কথা বলে লোক থাকতে পারে, মণিপুরি কথা বলে লোক থাকতে পারে। তো এরা কারা কারা আছে তোমরা এখানে লিখবে। অন্যান্য ভাষায় কথা বলে এমন ছাত্রছাত্রী তোমাদের বিদ্যালয়ে আছে কি? যদি থাকে তবে তারা কোন ভাষায় কথা বলে? এখন বলেছে যে তোমাদের বিদ্যালয়ে যে ভাষা চলে, যেমন বাংলা ভাষা হতে পারে, মণিপুরি ভাষা হতে পারে, তাছাড়া যদি অন্য ভাষার কোনো ছাত্রছাত্রী থাকে, তো তারা কি ভাষায় কথা বলে সেই ভাষার নাম এখানে তোমরা নিজে নিজে লিখবে। এই দুটো কিন্তু তোমাদের নিজে নিজে করতে হবে, ঠিক আছে? তোমরা নিজেরা করবে। তারপরের পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি। তারপরের পৃষ্ঠাতে এখানে দিয়েছে যে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে অসমের, বিভিন্ন নাচ গান এইসব আচার আচরণ সব বিভিন্ন রকমের আছে। তো আমাদের অসমে কি কি হয়েছে, অসমের যে এই সব বিষয়বস্তু আমরা এখানে পড়বো। অসমে বসবাসকারী সব জাতি জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, নৃত্য, আচার ব্যবহার, সাজ পোশাক, অলঙ্কার ব্যবহার পদ্ধতি, সব ধর্মের ধ্যান ধারণা সমন্বয় সাধিত হয়ে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, ঠিক আছে? অসমীয়া সংস্কৃতির মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান উল্লেখযোগ্য। এখানে শ্রীমন্ত শঙ্করদেবের ছবি দেওয়া আছে, এই যে এখানে তোমরা দেখতে পারবে শ্রীমন্ত শঙ্করদেবের ছবি। আমরা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ওনার ছবি এখানে দেওয়া আছে, এই যে এই ছবিটা। তো এই ছবিটাতে কি, এই ছবিটাতে উনি কি করেছেন, উনি অসমের যত বিভিন্ন জাতির যত লোকেরা আছে সবাইকে উনি এক জায়গায় করেছেন, সবাইকে একসাথে মিলে চলার জ্ঞানটা দিয়েছেন তিনি। তার জন্য ওনাকে কি বলা হয়? মহাপুরুষ বলা হয়। ওনার নাম মনে রাখবে, শ্রীমন্ত শঙ্করদেব। অসমীয়া সংস্কৃতির মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান উল্লেখযোগ্য। এই মহাপুরুষের আবির্ভাবের পরই অসমীয়া জাতির গঠন প্রক্রিয়া অধিক সংহত এবং গতিশীল হয়ে ওঠে। অসমীয়া জাতির যে এক হয়ে থাকতে হবে, এই এক হয়ে থাকার বিষয়টি শ্রীমন্ত শঙ্করদেব সবাইকে বুঝিয়ে গিয়েছিলেন। এই মহাপুরুষের অবদান ফলেই অসমীয়া সমাজে এক শক্তিশালী অসমীয়া সংস্কৃতি গড়ে ওঠে। ওনার জন্যই কি হয়, একটা শক্তিশালী অসমীয়া সংস্কৃতি গড়ে উঠেছে। তো ওনার নাম সবসময় মনে রাখবেন। ওনার এই কাজের জন্য ওনাকে ভগবানের সমান তুলনা করা হয়। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ব্যতীত অসমীয়া সংস্কৃতির কথা ভাবা যায় না। তিনি একদিকে যেভাবে গীত, পদ, নাটক ইত্যাদির সৃষ্টি করেছেন, তেমনি অন্যদিকে নিজস্ব উদ্ভাবনী দক্ষতার সাহায্যে খোল, তাল বা করতাল ইত্যাদির সৃষ্টি করে অসমীয়া সংস্কৃতিকে এক স্বকীয় রূপে প্রতিষ্ঠিত করেছেন। শঙ্করদেব সৃষ্টি নামঘর এবং সত্র অসমীয়া কৃষ্টির স্তম্ভস্বরূপ। তার প্রবর্তিত সত্রীয় নৃত্য সমগ্র ভারতে সম্মান লাভ করেছে। তো শ্রীমন্ত শঙ্করদেব শুধু যে সবাইকে ভালো ভালো কথা বলে গিয়েছেন, জ্ঞান দিয়েছেন এইভাবে না, উনি কি করেছেন, উনি আরো সক্রিয়ভাবে উনি আরো অন্য কিছু আমাদেরকে দিয়েছেন। উনি গান লিখেছেন, নাচ লিখেছেন, নাচ দেখিয়ে দিয়েছেন, উনি অনেক রকমের নাটক করে গিয়েছেন, নাটক লিখে গিয়েছেন। তাছাড়া উনি যে নৃত্যশৈলী, এই যে এখানে দেখতে পাচ্ছ একটা নাচ, উনি একটি নৃত্যশৈলী তৈরি করে গিয়েছেন যেটাকে আমরা সত্রিয়া নৃত্য বলি। সেই সত্রিয়া নৃত্যটি ভারতবর্ষে অনেক সম্মান লাভ করেছে। তো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব শুধু একভাবে নয়, উনি অনেকভাবে অসমীয়া জাতিকে এক করার জন্য কাজ করেছেন। গান লিখেছেন, নাটক লিখেছেন, নাটক অভিনয় করে দেখিয়েছেন, নাচের সৃষ্টি করেছেন। এইভাবে তিনি অনেক কাজ করেছেন। তাছাড়া উনি কি করেছেন, শ্রীমন্ত শঙ্করদেব নামঘর যেখানে গিয়ে ঠাকুরের আরাধনা করা হয়, অসমীয়া জাতির লোকেরা গিয়ে এখানে আরাধনা করে ঠাকুরের, সেই নামঘরও কি করেছেন, উনি তৈরি করে গিয়েছেন। তো এই সব মিলে কি হয়েছে, অসমীয়া জাতিটা আরো শক্ত হয়ে উঠেছে। আর তার কারণ শুধু একজনই, যার কারণ, প্রধান কারণ হলো গিয়ে শ্রীমন্ত শঙ্করদেব। আমাদের সংস্কৃতি গড়ে তোলার কয়েকটি উপাদান বিষয় জেনে নিই। আমাদের যে একটা সংস্কৃতি গড়ে ওঠে তার পিছনে অনেক কিছু জিনিস থাকে। তো সেই সব জিনিস বিষয়ে আমরা বুঝবো। প্রাচীনকাল থেকেই সমাজে কিছু রীতিনীতি প্রচলিত আছে, কিছু কাজকর্ম বা নীতি নিয়ম অনেক দিন থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে।
এই রীতিনীতিগুলি সমাজকে শৃঙ্খলবদ্ধভাবে চলতে সাহায্য করে। যেমন বাড়িতে অতিথি এলে পান সুপারি চা জলখাবার পরিবেশন করা, পরিবারের কর্তা সহ বড়দের সম্মান করা, কার্তিক সংক্রান্তি বা কাতি বিহুতে তুলসীর বেদি এবং চাষের জমিতে প্রদীপ প্রজ্বলন করা ইত্যাদি। তো আমাদের সমাজে বিভিন্ন রকমের নিয়ম থাকে যেগুলো আমরা মেনে চলি। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, বড়দের সম্মান করছে, শিক্ষককে দেখলে বা বড়দেরকে দেখলে আমরা ভক্তি শ্রদ্ধা করি। মন্দিরের দিকে সামনের দিকে যখন যাই বা মসজিদের সামনের দিকে যখন যাই তখন আমরা কি করি, ঠাকুর উপরওয়ালাকে বা ঠাকুরকে আমরা কি করি, আমরা ভক্তি শ্রদ্ধা করি। এবং অন্যান্য আরো বিষয় আছে, যেরকম কার্তিক সংক্রান্তিতে কাতি বিহুতে আমরা কি করি, তুলসীর বেদিতে আমরা বাতি দেই, মোমবাতি দেই। এইভাবে এইভাবে এইসব জিনিস মিলে কি হয়, আমাদের সংস্কৃতি তৈরি হয়। এখন এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি তোমাদের, তোমাদের অঞ্চলে পারম্পরিক ভাবে প্রচলিত কিছু রীতিনীতি উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করো। তোমরা কি করবে, তোমাদের অঞ্চলে কি কি হয়, যেরকম সন্ধ্যাবেলা ঠাকুরের আরাধনা করা হয় বা অন্যান্য যদি কিছু থাকে, কিছু রীতিনীতি থাকে, কিছু নিয়ম থাকে, তো সেইগুলি তোমরা কি করবে, সেইগুলি তোমরা একটা লিস্ট তৈরি করবে, করে তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে, আমাদেরকে দেখাবে। তো এইভাবেই আমাদের কি হয়, এইভাবে আমাদের সংস্কৃতিটা গড়ে ওঠে। তারপরে এখানে কি আছে, তারপরে এখানে আমরা নেক্সট পেজে দেখি 19 নম্বর পৃষ্ঠা আছে এখানে। 19 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখছি কি, 19 নম্বর পৃষ্ঠাতে আমরা দেখছি যে তাছাড়াও অসমীয়া ভাষাতে বিভিন্ন রকমের জাতি থাকে, তাদের বিভিন্ন রকমের পোশাক আশাক থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এক একজনের এক এক রকমের পোশাক থাকে। তো সেই পোশাক থাকে, এক একজনের এক এক রকম অলংকার থাকে, কানের দুল, গলার হার, এক এক জনগোষ্ঠীর এক এক রকম থাকে, সবাই সমান থাকে না। সমান না হওয়ার সত্ত্বেও আমরা কি করছি, আমরা এক হয়ে এইখানে আমাদের রাজ্যের মধ্যে বাস করছি। তো এইখানে নিচে যখন তোমরা এই পাঠটি করে যখন নিচে যাবে, তখন তোমরা এখানে দেখতে পারবে একটা তালিকা আছে। এই তালিকাতে কি দেওয়া আছে, জনজাতির কয়েকটি শার্ট পোশাকের নাম দেওয়া আছে। যেরকম বড় জনজাতি কি করে, বড় জনজাতির মহিলারা কি করে, দখনা ফালি, ওরা যে কাপড় পরে দখনা ফালি বলে, ছেলেদেরকে বলে গামছা আর নাই। মিসিং জনজাতির মহিলারা কি পরে, একে গাছর, রিবি গাছে, গের এইসব পরে। আর পুরুষরা কি পরে, নিবু গালক, গনসা উগান, টঙ্গালি। তিওয়া জনজাতির মেয়েরা কি পরে, চস্কাই পাশকাই। আর ছেলেরা কি পরে, টানা টাগলা ফাগা। ওদের পোশাকের নাম। এই সব হলো কি এক এক জনগোষ্ঠীর পোশাকের নাম। মহিলারা কি পোশাক পরে, পুরুষরা কি পোশাক পরে। ডিমাসারা কি পরে, ডিমাসাদের মেয়েরা কি পরে, রিবু রিজামফাই, রিখাউচা যিশু। পুরুষরা কি পরে, রিছা রিমছাও, গাইনথাও পাগড়ি এইসব। কার্বিরা কি পরে, পিনি পেকক বামকক চেলেং। ছেলেরা কি পরে, ছয় হংথুর চেলেং পহ। তো এইগুলোর নাম তোমরা কি করবে, এইগুলোর নাম তোমাদের শিখে রাখতে হবে। এই নামগুলো তোমরা শিখে রাখবে, ঠিক আছে? এই নামগুলো অনেক প্রয়োজন। তো আজকে আমরা এই এই 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব। তার পরবর্তী যে পৃষ্ঠা আছে, এখানে আছে কিছু অলংকার বাজনা নিয়ে কথাবার্তা বলেছে, আরো আছে এখানে খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা বলেছে, আর এখানে প্রশ্নের উত্তর আছে। এই সবগুলো বিষয় আমরা পরের ভিডিওতে আমরা বুঝবো এবং করব। তো এতটুকু থাকলো ভিডিও আমাদের। আর আজকে তোমরা এই নামগুলি বা এতটুকু যে আমরা পড়েছি, পৃষ্ঠা নম্বর 19, পৃষ্ঠা নম্বর 18 আর তার আগে যেগুলো আছে সেইগুলো তোমরা পড়বে, পড়ে তোমরা শিখে রাখবে, ঠিক আছে? তো এখানে ভিডিও শেষ করছি।